এই জমিদার বাড়ির দিকে তাকালেই তোর পূর্বপুরুষের দাপট টের পাওয়া যায়। তুই যখন জন্মালি সারা গায়ে আলো হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য, এ কি বলেন নিয়তি। নিয়তি ওই সব কিছু কেড়ে নিল মাস্টারমশাই। বাবা মা দুজনেই চলে গেলেন। এই বিশাল বাড়িটা এখন আমার কাছে একটা পাথরের পাহাড়ের মতো লাগে। তুই তো শহরে ফিরে যেতে পারিস, এখানে থাকতে চাইছিস কেন? আমি এখানে একটা বৃদ্ধাশ্রম করতে চাই। আমার মতো যারা একা বা যাদের আপনজন নেই, এই বাড়িটাই হবে তাদের শেষ বয়সে মাথা গোজার ঠাঁই। বৃদ্ধাশ্রম বলিস কি আবিদ? এ তো খুব ভালো কথা। তোর বাবা আজ বেঁচে থাকলে অনেক অবাক হতেন। জমিদারের রক্তে যে ত্যাগের চিন্তা থাকতে পারে, তুই তার প্রমাণ দিলি। আমি কাল রাতটা আপনার বাড়িতেই কাটিয়েছি। আপনার কাছ থেকে বাড়িটার অনেক অজানা ইতিহাস জানতে পেরেছি। তবে আজ থেকে আমি এখানেই থাকতে চাই। আর কটা দিন থাকতে পারতি। সময়ের সাথে বাড়িটা জঙ্গলে পরিণত হয়েছে। আর তাছাড়া গ্রাম থেকেও অনেক দূরে, মানুষ তো ভয়ে এদিকে আসতেই চায় না রে। ভয়? কিসের ভয় মাস্টারমশাই? তা ঠিক জানি না রে। গ্রামের মুখ্য মানুষ নানা কথা বানায়, ওসব আমি বিশ্বাস করি না। যাই হোক, 3 বেলা এসে খেয়ে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাই হবে। শব্দটা শুনে মনে হলো এই দরজাটা শেষবার কবে খোলা হয়েছে ইতিহাসও তা ভুলে গেছে। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করলাম, কিন্তু কয়েক কদম এগিয়েই আমাকে থেমে যেতে হলো। এটা কিভাবে সম্ভব? এতটুকু ধুলো নেই। মনে হচ্ছে কেউ মাত্র কয়েক ঘন্টা আগে পরিষ্কার করে রেখেছে। এই গ্রামের বাতাসে যে পরিমাণ ধুলো দেখেছি, তাতে মাসখানেক ঘরটা বন্ধ থাকলেই ধুলোর স্তূপ জমে যাওয়ার কথা। আর এ তো বছরের পর বছর কেউ ঢুকেনি। আসবাবপত্রগুলো যেন চকচক করছে। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এখানে কেউ অবৈধ ব্যবসা চালাচ্ছে না তো? স্মাগলিং বা অন্য কিছু? দিনের বেলায় ঘর বন্ধ রেখে রাতের আধারে কাজ কারবার চলে, তাই হয়তো ঘরগুলো এতটা পরিষ্কার। যাই হোক না কেন, কাল সকালেই আমি পুরো বাড়িটা তল্লাশি করব। জমিদার বাড়ি বলে কথা, এখানে লুকিয়ে থাকার মতো অনেক গোপন কুটুরি আছে। কেউ যদি আমার বাবার ভিটায় বসে অপরাধমূলক কাজ করে, তাকে আমি ছেড়ে দেব না। এ কি, এ ঘরে তো কেউ নেই, অথচ দুটো মোমবাতি জ্বলছে। এত উজ্জ্বল আলো তো মোমবাতির হওয়ার কথা নয়। খাবার এখনো গরম, তার মানে যে খাবারটা এনেছে এই মাত্র এখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি তো বারান্দায় ছিলাম, কাউকে দেখলাম না কেন তাহলে? আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরেটা কুয়াশায় ঝাপসা। মাস্টার মশাই কি খাবারগুলো রেখে গেলেন? কিন্তু উনি যদি আসতেন, তবে আমার সাথে দেখা না করে খাবারগুলো রেখে চলে যাবেন কেন? আর এই বুড়ো মানুষটা এত দ্রুত সিঁড়ি ওঠানামা করলেন, আর আমি টের পর্যন্ত পেলাম না। ঠিক সেই মুহূর্তে দরজায় একটা টোকা পড়ল। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। কে কে ওখানে? ভেতরে আসুন মাস্টারমশাই। কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো এতক্ষণ কেউ এখানেই দাঁড়িয়েছিল, মাত্র চলে গেল। আমি দ্রুত বাইরে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কেউ ওখানে? উত্তর দিচ্ছেন না কেন? যা বাবা, কেউ কি আমার সাথে লুকোচুরি খেলছে নাকি?
মাস্টার মশাই যদি এসেই থাকে, তাহলে এভাবে চোরের মতো পালিয়ে যাওয়ার কি হলো? আমি এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে আসতেই আমার ঘুম ভেঙে গেল। আবিদ, নিচে থেকে শোনা যাচ্ছে হ্যাঁ আবিদ, মাস্টার মশাইয়ের সেই পরিচিত ডাক। আবিদ, আমি ধরফর করে হ্যাঁ, উঠে নিচে আবিদ। নেমে এলাম। কি রে আবিদ, কাল রাতে তোর জন্য অনেক অপেক্ষা করলাম রে। শরীরটা কি খারাপ ছিল? খাবার খেতেও এলি না, একটা খবরও দিলি না। আমি অবাক হয়ে মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো মাস্টার মশাই হয়তো আমার সাথে মজা করছেন। আরে মাস্টার মশাই, আপনি পারেনও বটে। কাল রাতে এত কষ্ট করে দোতলায় খাবার দিয়ে গেলেন, মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেলেন, আর সকালে এসে এমন ভান করছেন যেন কিছুই জানেন না। কি বলছিস জাতা? আমি কাল রাতে ওসব কি করে? কাল সন্ধ্যার পর থেকেই তো বাতাসের দাপটটা বাড়লো। আমার সেই পুরনো বাতের ব্যথাটা আবার চারা দিয়ে উঠেছিল। আমি তো সারা রাত ঘর থেকে বেরোতে পারিনি রে। তোকে খাবার দেওয়ার জন্য আমার নাতিকে পাঠিয়েছিলাম, কিন্তু ও তো ভয়ে রাস্তা থেকেই ফিরে এসেছে। অন্ধকার আর কোর্সই এগোতেই পারেনি। মাস্টার মশাই, আপনার মজা করার স্বভাবটা এখনো গেল না দেখছি। আমি নিজে চোখে দেখলাম টেবিলের উপর খাবার রাখা। আমি সেই খাবার খেয়েছিও। আপনি না এলে এগুলো কি আকাশ থেকে পড়ল নাকি? আবিদ, আমি মজা করছি না রে। এই বয়সে এসে মিথ্যা বলে আমার লাভটা কি? আমি কাল রাতে এই বাড়ির ত্রিসীমানায়ও আসিনি। আর গ্রামের অন্য কেউ যে সাহস করে এইখানে এসে তোকে খাবার দিয়ে যাবে না, তা তো তুই নিজেও জানিস। এ যে অসম্ভব। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যদি মাস্টারমশাই নাই আসেন, তবে কে মোমবাতি জ্বালালো? কিসের শব্দ আমি দরজার ওপাশ থেকে শুনছিলাম? আর সবচেয়ে বড় প্রশ্ন, সে রাতে আসলে কে খাবার রেখে গিয়েছিল? আজ সারাটা দিন গ্রামে ঘুরে বেরিয়েছি। আমার মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাস্টারমশাইয়ের কথাগুলো কিছুতেই হজম করতে পারছি না। বাড়িতে নিশ্চয়ই চোর ডাকাত আছে। আমাকে হয়তো ভয় দেখিয়ে বিদায় করতে চাচ্ছে, কিন্তু আমি এত সহজে হাল ছাড়ার পাত্র নই। সত্যতা যাচাই করতে আজ সারাটা দিন গ্রামে ঘুরে বেড়ালাম, মানুষ এই বাড়িটা সম্পর্কে কি ভাবে সেটা জানার জন্য। একটা জিনিস লক্ষ্য করলাম, জমিদার বাড়িটার আশেপাশে একটা ছোট্ট বাচ্চাও খেলতে আসে না, যেন এক অদৃশ্য সীমারেখা টানা আছে। গ্রামের পশ্চিম দিকে একটি পুরনো চায়ের দোকানে গিয়ে বসলাম। কাকা, এক কাপ চা দিন তো। আপনাকে তো ঠিক চিনলাম না বাবু, এই গায়ে তো আগে কখনো দেখিনি। চিনবেন না, আমি এই গ্রামে নতুন এসেছি। তা কোথায় থাকা হচ্ছে? সরাইখানা নাকি কারো বাড়িতে অতিথি হয়েছেন? না না, আমি ওই জমিদার বাড়িতে থাকছি। কি বলছেন বাবু, ওই বাড়িতে থাকছেন? সর্বনাশ, ওদিকে তো দিনের বেলাতেও কেউ যাওয়ার সাহস পায় না। কেন কাকা, কিসের ভয় এত? সবাই তো বলছে বাড়িটা অনেক পুরনো, তাই একটু ভূতের ভয় আছে। কিন্তু ভূত কি আদৌ কেউ দেখেছে, নাকি সব আপনাদের বানানো গল্প? বানানো গল্প নয় বাবু, দেখেছি অনেকেই। যারা দেখেছে তারা আর অমুকও হয়নি কখনো। ওই বাড়িতে শুধু ভূত নেই, ওই বাড়িটায় জ্যান্ত একটা ভূত। কুয়াশার রাত দিয়ে কান্নার শব্দ আসে, আবার কখনো ওই অট্ট হাসি আসে। ওই বাড়ি কাউকে ছাড়ে না বাবু, কাউকে না। সকলের মুখে এক কথা, জমিদার বাড়িতে নাকি ভূত আছে। কেউ কেউ বলে ভূত দেখেছে, আবার কারো কারো মতে ভূতের পায়ের শব্দ পেয়েছে। আবার কেউ কেউ বলে কখনোই ভূত দেখেনি, তবে শুনেছে ভূত আছে। তাই সেই বাড়ির আশেপাশে কেউ যায় না। আমি বাড়ি ফিরে এলাম। রাত হয়ে এলো, আজও টেবিলে সুন্দর করে খাবার সাজিয়ে রাখা। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো, কিন্তু জমিদার বাড়িতে আমি কারোই অস্তিত্ব খুঁজে পেলাম না। তবে বেশ কয়েকবার অনুভব হয়েছে আশেপাশে কেউ আছে। আমি আজ সিদ্ধান্ত নিলাম ঘরের কোণে লুকিয়ে থাকব, কে প্রতিদিন খাবার রেখে যায়। ঘরের মোমবাতিটা নিবু নিবু করছে,
আমি ঘরের এক কোণে ছায়ার মতো ঘাপটি মেরে বসে আছি। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ ঘরের ভারী কাঠির দরজাটা কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে খুলে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখলাম একজন মহিলা ঘরে ঢুকছে। পুরনো আমলের নকশা করা শাড়ি, মাথায় ঘোমটা, তার হাতে কাঁসার থালায় গরম ভাত আর তরকারি। মহিলাটি কোনো শব্দ না করে টেবিলের উপর খাবারের থালাটা রেখে আবার নিঃশব্দে চলে যেতে লাগলো। আমি সাহস সঞ্চয় করে অন্ধকার থেকে বেরিয়ে এলাম, তার পিছু নিলাম। মহিলাটি কোনো উত্তর দিল না। তার হাঁটার গতি ধীর কিন্তু অত্যন্ত মসৃণ, যেন মাটি স্পর্শ করছেন না তিনি। বারান্দার শেষ মাথায় গিয়ে তিনি থামলেন। আমি আর ধৈর্য ধরতে পারলাম না। আমার দিকে ঘোরানোর জন্য আমি যখনই কাঁধ স্পর্শ করেছি, আমার রক্ত হিম হয়ে গেল। আমার হাতটা তার কাঁধের ভেতর দিয়ে বেরিয়ে গেল। মনে হলো যেন কোনো রক্তে মাংসে গড়া মানুষ নয়, বরং ঘন কুয়াশায় শীতল কোনো দেওয়াল স্পর্শ করলাম। এবার সে ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকালো। টিমটিমে আলোয় দেখতে পেলাম তার চেহারায় কোনো মাংস নেই, ফ্যাকাশে চামড়া একদম হাড়ের সাথে মিশে গেছে, কিন্তু চোখ দুটো আগুন জ্বলছে। আপনি আপনি মানুষ নন, আপনি কে? খোকা, তুই ফিরে এসেছিস? অনেক দেরি করে ফেললি বাবা। আপনি আমাকে খোকা বলছেন কেন? আপনি কি আমার মা? কিন্তু আমার মা তো অনেক আগেই মারা গেছেন। না রে খোকা, আমি তোর জন্মদাত্রী মা। তোর বাবা ছিলেন এই জমিদার বাড়ির প্রতাপশালী শেষ জমিদার। তার অত্যাচারের কথা এই গ্রামের পশু পাখিরাও জানত। মৃণালিনী, যাকে তুই তোর মা বলে জানিস, সে আর তোর বাবা মিলে আমার সাথে চরম প্রতারণা করেছিল। আপনি কি বলছেন এইসব? আমি তো এর কিছুই জানতাম না। আমি যখন সব সত্যি জেনে ফেলি, তখন তোকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোকে এই পাপের ছায়া থেকে বাঁচাবো, কিন্তু তারা তা হতে দিল না। তোর বাবার মাসি মিলে আমাকে এই বাড়িতেই শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপরে এই জমিদার বাড়ির মাটির নিচে আমাকে পুঁতে ফেলে। তখন থেকেই আমার আত্মা এই ভিটেই ঘুরে বেড়াচ্ছে। তবে আপনি আমার ক্ষতি করেননি কেন? এতদিন পরে কেন সামনে এলেন? শুধু তোকে একটা নজর দেখবো বলে বাবা। আজ এত বছর পরও তোকে ফিরে আসতে দেখলাম, তাই আর লোভ সামলাতে পারলাম না। আড়াল থেকে তোকে প্রতিদিন দেখতে আসি। এই খাবারগুলো আমিই রেখে যাই। আমার খোকা যে বড় হয়েছে। মা, আমি তো জানতাম না এই আভিজাত্যের নিচে এত বড় কলঙ্ক ঢাকা ছিল। আমি এখানে একটা বৃদ্ধাশ্রম করতে চাই মা। আমি চাই এই অভিশপ্ত ভিটাই মানুষের কান্না নয়, বরং সেবার হাসি শোনা যাক। আমি কি তা করতে পারবো মা? এতে আমি অনেক খুশি হব বাবা। আমার আত্মা আজ প্রথমবারের মতো শান্তি খুঁজে পেল। এখন আমি মুক্তি পাব। মুহূর্তের মধ্যেই আমার মা বাতাসে মিলিয়ে গেলেন। আমি একা দাঁড়িয়ে রইলাম ঠিকই, কিন্তু এখন আর আমার মনে ভয় নেই। আমি এখন জানি আমার সংকল্পের পেছনে আমার মায়ের আশীর্বাদ রয়েছে।